আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। ৬ ঘন্টারও বেশি সময় ধরে সড়ক আটকে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। এতে রাজধানীর শ্যামলী শিশু মেলা থেকে আগারগাঁও পর্যন্ত সড়কের দুপাশে দেখা দিয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছে মানুষ। সুচিকিৎসা নিশ্চিতের দাবি তুলে আহতরা এই বিক্ষোভ করছেন। দুপুর থেকে চলা বিক্ষোভ থামাতে সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় দাবি পূরণের আশ্বাস দেন তিনি। তবে আশ্বাসের পরেও সড়কে অবস্থান করে রাতেই স্বাস্থ্য উপদেষ্টা সহ 4 উপদেষ্টাকে হাজির হওয়ার আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। আমাদের সাথে যারা সহযোদ্ধারা ছিল তাদের জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সবকিছু করে যাওয়ার। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, ঠিক এই মুহূর্তে কি অবস্থা দেখছেন যারা আন্দোলন করছেন তাদের এবং পুরো এলাকার, এবং আন্দোলনকারীরা মূলত কি চাচ্ছেন? আর আমরা যেটি দেখছিলাম সংবাদে যে তারা 4 জন উপদেষ্টাকে উপস্থিত হতে বলেছেন, ওখানে কোন 4 জন উপদেষ্টার কথা বলেছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 11টা বাজতে চললো, তবে এখনো কিন্তু বসে রয়েছেন এই পঙ্গু হাসপাতালের সামনে আহত জুলাই আগস্টের আহত বেশ কয়েকজন শিক্ষার্থী, এবং তারা এখন কিন্তু রাতের খাওয়া দাওয়া করছেন। ঠিক এই মুহূর্তে কিন্তু তারা রাতের খাওয়া দাওয়া করছেন এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণ রাগী অবস্থায় আছেন, যথেষ্ট পরিমাণ দৃঢ় অবস্থায় আছেন যে এই অবস্থা তাদের যে রক্ত, তাদের যে শরীরে একটি অঙ্গ ক্ষতি হয়েছে, এই ক্ষতি হওয়া অবস্থায় তাদের সঙ্গে কেন রাষ্ট্র 3 মাস হয়ে গেলে পরে যথেষ্ট পরিমাণ সংবেদনশীলতা, যথেষ্ট পরিমাণ দায়িত্বশীলতা কেন দেখায়নি, এই প্রশ্নটা কিন্তু তাদের কাছে রয়েছে। এবং তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন যে দুপুরে বিকেল থেকে তারা বসে আছে, অথচ এখনো তারা তাদের যে দাবি 4 জন উপদেষ্টাকে আসতে হবে, তাদের সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে হবে, সেই উপদেষ্টারা না আসা পর্যন্ত আসলে তারা চাচ্ছেন যে তারা এখানে বসেই থাকবেন বলে তারা এভাবে আমাদেরকে জানাচ্ছেন। তো আমরা একজনের সঙ্গে একটু কথা বলে দেখি যে আসলে তিনি কি বলতে চান মূলত। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু চেষ্টা করছি, সবাই খাচ্ছে, আসলে কথা বলার মতো অবস্থায় কেউ নেই। তো আসলে যে জিনিসটা বড় ব্যাপার সেটা হলো যে এখানে যেমন আহতদের স্বজনরা রয়েছেন, তেমনি ছাত্রদের প্রতিনিধিরাও কিন্তু এসেছেন 2-1 জন, যে তারা এখানে একটা ব্যাপার তারা দৃঢ়ভাবে বলছেন যে সবাই অসুস্থ, সুতরাং সময় মতো যাতে ওষুধটা তারা নেন, এই বিষয়টা কিন্তু তারা জোর দিচ্ছেন। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি কিন্তু সন্তোষজনক বলা যায় না। অরণ্য, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যারা আন্দোলন করছেন তারা নৈশভোজে সবাই ব্যস্ত রয়েছেন, সেই জন্য হয়তো তারা গণমাধ্যমে কথা বলতে চাননি। নিশ্চয় পরবর্তীতে তাদের বক্তব্য আমরা শুনতে পাবো। ধন্যবাদ আপনাকে। সরকার পতনের পর গেল 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। সকালে সেনা সদর আয়োজিত ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন কর্নেল ইন্তেখাব হায়দার খান। এ পর্যন্ত 6000-এর বেশি অবৈধ অস্ত্র, প্রায় 2 লাখ রাউন্ড গোলা বারুদ উদ্ধার ও এসব অপরাধে যুক্ত 2500 ব্যক্তিকে আটক করা হয়েছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 600টির বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের সক্রিয় ভূমিকার কথা জানায় বাহিনীটি। অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে ততদিন সেনাবাহিনী বিভিন্ন সহায়তায় ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট 6000-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় 2 লক্ষর অধিক রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত 2500-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সামনের দিনগুলোতে এই সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ।
উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সরকারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাথার উপর এখনও বিপদ জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রে নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেদিকে নজর রাখার দাবি জয়নুল আবেদিন ফারুকের। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। উপদেষ্টা পরিষদে নতুন নিয়োগ, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো সহ নানা আলোচনার সমালোচনায় অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে আছে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বিতর্কিতদের বর্তমান সরকারে ঠাঁই দেওয়া উচিত নয়। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও। ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মহাসচিব বলেন, উপদেষ্টা নিয়োগে সরকারকে আরো সতর্ক হওয়া প্রয়োজন। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তাদের প্রধান যে দায়িত্ব, সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। নয়াপল্টনে আয়োজিত শোক সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাসিনা সরকারের আইনে টানানো শেখ মুজিবের ছবি বঙ্গভবনের একটি কক্ষ থেকে নামানো সঠিক সিদ্ধান্ত। যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে, সেই আইনকে ডিফাই করে এটা করা হয়েছে। তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায়, ফ্যাসিবাদের আইন আমরা মানব না। অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত করব। আরেক অনুষ্ঠানে রিজভী বলেন, সঙ্গীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে চোখ হারানোদের সেবায় বনানীতে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করে আমরা বিএনপি পরিবার। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। স্বৈরাচার উৎখাত হলেও তার শেকড় রয়ে গেছে বলে মনে করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় এই কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর উপদেষ্টা মাহফুজ আলম বলেন, নতুন দুজনকে নিয়ে জনগণের অনাগ্রহ খতিয়ে দেখা হবে। মাওলানা ভাসানী সারাজীবন মজলুম মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। তার দেখানো পথ ধরেই দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। দীর্ঘ লড়াইয়ে যারা আমাদের সাথে ছিলেন তারা যেন থাকেন। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে অনেকগুলো প্র্যাকটিক্যালিটি ছিল, কিন্তু এছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমরা তা রক্ষা করতে পেরেছি। তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণ এটা বিচার করবেন তাদের কার্যক্রম দেখে। আমলাতন্ত্রটা সবসময় জনগণের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলতো। তো আমরা মনে করি যে তারাও জনগণের সেবক হিসেবেই নিয়োগ পেয়েছেন এবং সেই সেবাটা যেন তারা জনগণকে দেন এবং জনগণের পাশে দাঁড়িয়ে সেটা দেন, কোনো প্রভুত্বমূলক কোনো জায়গায় না থেকে। বিপ্লবের ১০০তম দিন উপলক্ষে শহীদ ও আহতদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১৫ নভেম্বর ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০ দিন পূরণ হবে। এই দিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের খোঁজ খবরের পাশাপাশি শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাতে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল মান্নান মাসুদ। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোনো বিভাজন নেই। ১.৫ মাসের মধ্যে কমিটি গঠনের কথাও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা আরও একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বিএনপি নেতা শহীদ উদ্দিন আহমেদ অ্যানির বিরুদ্ধে চলমান ৬ মামলা বাতিলের আদেশও দিয়েছেন উচ্চ আদালত। সকালে হাইকোর্ট এই আদেশ দেন। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে অভিযোগ বিএনপি নেতাদের। জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে বিশ্বের নতুন জীবনধারা গড়ার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক
ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন পৃথিবী গড়ার লক্ষ্যে COP29 সম্মেলনে 3.0 তত্ত্বের গুরুত্ব ও এর মাধ্যমে বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও যুব শক্তিকে কাজে লাগানো সম্ভব বলে জানান এই নোবেল বিজয়ী। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে COP29 এর ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সম্মেলন উদ্বোধনী অধিবেশনে জলবায়ু সংকট ও মানব সভ্যতা রক্ষায় 3.0 তত্ত্বের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বেঁচে থাকার জন্য একটি ভিন্ন জীবনধারার ওপর ভিত্তি করে আরেকটি পাল্টা সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজন। এই সংস্কৃতি নিত্য পণ্যের ব্যবহারকে সীমিত করবে, কোনো বর্জ্য অবশিষ্ট রাখবে না। এই জীবনযাত্রা হবে শূন্য কার্বনের উপর ভিত্তি করে, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধুমাত্র পুনর্নবায়নযোগ্য শক্তি থাকবে। এতে এমন একটি অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে তৈরি হবে। সামাজিক ব্যবসাকে সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের জন্য একটি নন ডিভিডেন্ড ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করে তিনি বলেন, সামাজিক ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিত হবে না, গুণগত মানও বাড়বে। এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর করবে। একটি নতুন পৃথিবী গড়ার লক্ষ্যে 3টি শূন্য তত্ত্ব তার দীর্ঘদিনের স্বপ্ন বলে উপস্থাপন করেন তিনি। সেই সঙ্গে সবাই এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করলে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব বলে আশা নোবেল বিজয়ী বাংলাদেশি নেতার। রাকিব হাসান, RTV। আমদানি শুল্ক কমানো অভিযান বা দাম নির্ধারণের পরেও স্বস্তি ফেরেনি বাজারে। মোটা চালে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা, 10 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকায়। বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ভারত থেকে আমদানি করা আলু শ্যামবাজারে 40 থেকে 45 টাকা বিক্রি হলেও যাত্রাবাড়িতে বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। সাকিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মাসখানেক আগে উত্তরাঞ্চলে বন্যার অজুহাতে দাম বাড়তে থাকে চালের। মোটা চাল বস্তায় 2 থেকে 250 আর চিকন চালে বাড়ে 100 টাকা। এমন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় চাল কিনতে হিমশিম, তাই অন্য পণ্য না কিনে কিছুটা পকেট সামলানোর চেষ্টায় ভোক্তারা। মোটা চালগুলো যেগুলো আমরা বিক্রি করছি 48 থেকে 52 টাকা, সেই চালগুলো এখন 52 থেকে 56 টাকা পর্যন্ত চলে গেছে। 60 টাকার চাল এখন 70 টাকা খাইতে হইতেছে, 75 টাকা খাইতে হইতেছে, তাহলে কষ্ট না? আসলে আমাদের ফ্যামিলি কি দিব, চাউল দেওয়া যাইতেছে এক মাসে 15-20 কেজি লাগে, 20 কেজি চাউল কিনতে টাকা শেষ হয়ে যায়। একই অবস্থা পেঁয়াজের বাজারেও। আর কয়েকদিন পর থেকেই বাজারে উঠতে শুরু করবে নতুন পেঁয়াজ। আমদানি কম, তাই বিক্রি হচ্ছে বাড়তি দামে। দেশের পরিস্থিতির প্রেক্ষাপট যে অবস্থায় একসময় বাড়ে একসময় কমে। ইন্ডিয়ান বিক্রি হচ্ছে 105 থেকে 110, 20 থেকে 25 ফরিদপুর দেশে দিয়া। দাম একুরেট থাকবে না, কোনো জিনিসের দাম একুরেট হয় না। ভোক্তা অধিদপ্তর তো দাম একুরেটে মাল কাঁচামাল বিক্রি করতে হয়, কাঁচামাল কোনদিন একুরেটে বেচা যায় না। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। যাত্রাবাড়ি পাইকারি বাজারে দেখা যায় অদৃশ্য শক্তিতে বাড়তি দামে বিক্রি হচ্ছে আমদানি করা আলু। মনে করেন এই আলু আপনি যদি 30 টাকা করে বিক্রি করতেন, তাহলে কত টাকা কমিশন পেতেন? কম পেতেন। ওই 100 টাকা কম বিক্রি করলে আর কি নিজের যে কমিশন আছে তারা ভর্তুকি দিতে। 50,000 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। করা হয় সতর্ক। 21 টাকা থেকে 22 টাকার মধ্যেই ক্রয় করা হয়েছে। সেই আলু পরিবহন খরচ এবং লোডিং আনলোডিং সহ তাদের যে লাভ, সেই সব কিছু যোগ করে আমাদের কাছে মনে হয়েছে যে 30 টাকায় ভোক্তাদের কাছে পৌঁছার কথা। 2-1 দিনের মধ্যে সরকার নির্ধারিত 45 টাকা কেজিতে আলু বাজারে পাওয়া যাবে বলে আশ্বস্ত করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 3 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, 1 জন ঢাকা বিভাগের ও 1 জন চট্টগ্রাম বিভাগের। এ সময় দেশে 1221 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 372 জন, মোট আক্রান্ত হয়েছেন 76,021 জন। রাজধানীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করা হয়েছে। এছাড়া পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
দিনভর অভিযান পরিচালনার কথা থাকলেও স্থানীয় শ্রমিকদের তোপের মুখে তা করতে পারেনি পরিবেশ অধিদপ্তর। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল 11টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর পুরান ঢাকার কামালবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। অভিযানের খবর আগে থেকেই জানতে পেরে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যায় মালিকরা। পরে তালা ভেঙে নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়, বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। আশেপাশের ব্যবসায়ীরা জানান, এর আগে বেশ কয়েকবার এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। আশেপাশে আরো অনেক আছে, শুধু এটা না, আশেপাশে অনেক কারখানা আছে, কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছে কিন্তু তারা অফ করে নাই। এইখানে তো পুরো অনেক কারখানাই আছে, অনেক দিক দিয়ে চালু হয় বন্ধ হয়। এর কিছু সময় পরই মালিক শ্রমিক পক্ষের লোকজন জড়ো হয়ে অভিযানের বিরোধিতা করে। আয় রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করায় আপত্তি তাদের। এই যে কর্মচারী আছে, লক্ষ লক্ষ কর্মচারী আছে, সেইটা রইলে আপনারা হইলে আগে কর্মস্থান দিতে হবে, তারপর আপনারা পলিথিন বন্ধ করতে হবে। আমরা কোথায় যাব? আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রুবিনা ফেরদৌসির নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে অভিযানিক দল। অভিযান সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাথে কথা বলেননি উপসচিব। আপনারা আমাদের পারমিশন ছাড়াই এবার যেতে থাকেন, এবার আপনারা সরতে থাকেন, এখন এই বিষয়ে কোনো কথাই বলবো না। দিনব্যাপী চলার কথা থাকলেও তা শেষ না করেই অভিযান সমাপ্ত করে দলটি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। নির্মাণ সামগ্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে রড সিমেন্ট বোঝাই 2টি ট্রলার সহ 6 মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে নাইখংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ট্রলার মালিক এবং টেকনাফ সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। তিনি জানান, তার মালিকানাধীন SP রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন SP ফারুক নামের রড ও সিমেন্ট ভর্তি 2টি সার্ভিস ট্রলার সহ 6 মাঝিমাল্লাকে সেন্ট মার্টিন যাওয়ার সময় অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়নি, তারপরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।